engaged right now. And আমাদের এখন কোচিং চলতেছে এরপর হচ্ছে তোমাদের আগে কিছু ছিল খাতা frequency and that is really well nearly 80টার মতো স্টুডেন্ট এক্সামিন করলাম many of them got A+. কালকে খেলবি আবার ফেল করছে একজনের পাচ্ছে 82 একজনের পাচ্ছে 12 it is because সে মনে করছে যে বানিয়ে পৃষ্ঠায় তো মোটা লুজ প্রেজেন্স তো 12 পৃষ্ঠায় পাইছে 12 টেলিফোন নাম্বার সো আমার কোর্সে ভালো করা সহজ খারাপ করা আরো সহজ so please do not write creatively নিজের মতো করে বানিয়ে it's not literature right ওর যেটা বিষয় হচ্ছে ক্লাসে তুমি আসছো না that's very important আর আমাদের এই ক্লাসে ডিসকাশনস দেখা যাবে কি আমাদের ফাইনাল আমরা যে আলোচনা করব ক্লাসে করব যে রেসপন্স পেপারস যে রিডিং ম্যাটেরিয়ালস যে রিডিং ম্যাটেরিয়াল মধ্যে আমি পড়াই নাই তো রিডিং ম্যাটেরিয়ালস দিচ্ছি that's all part of syllabus সমস্ত articles parts of syllabus questions from article not from the previous questions যে আগে বছরের কোশ্চেন গুলো যদি দেখো দেখবা যে এগুলো আর্টিকেল চেঞ্জ হয় অর্থাৎ আর্টিকেলের উপর বেস করে আমরা উত্তর তৈরি করার কিছু নেই ভবিষ্যতের জন্য যে আর্টিকেল যে বছর ওই বছরের জন্য একটা হতে পারে এখন তোমাদের যে আর্টিকেল পড়ানো হচ্ছে বা রিডিং ম্যাটেরিয়ালস দেওয়া হচ্ছে নেক্সট ইয়ারের আর্টিকেল দেওয়া হবে আগে আর্টিকেল আছে অর্থাৎ কোশ্চেন সেট হবে রাইট but I really happy that it really well করছে এবং স্টেপটা সব I'm really happy with that. Other আগে হয়ে যাওয়ার জন্য এখন যারা থার্ড রাইট সো ভালো করার উপায় হচ্ছে ক্লাস অ্যাটেন্ড করা রেসপন্স পেপার করা চ্যাটজিপিটির সাহায্য না নিয়ে নিজে করা চ্যাটজিপিটি দিয়ে করলে আবার চ্যাটজিপিটির বাংলা সংস্করণ আছে আমাদের পেইড ফুল পেইড সাবস্ক্রিপশন যেটা বাইরে করা যায় বিভিন্ন থেকে কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জেনারেটেড এটা আমার কাজ তুমি হয়তো সারা বছর তুমি একটা রেসপন্স পেপার দিছো আমি দিছি রেসপন্স পেপার আমার আর্টিকেল লেখা আমার গবেষণা আমার রাইট আপ এটা করতে গেলে তো আমাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই টার্নিং সফটওয়্যারস বা এআই সফটওয়্যারস যা আছে সব আমাদের সাথে থাকে all paid subscriptions এটা ভিতরে আছে রাইট সো এটা আমাকে করতে হবে এটা তোমাকে করতে হবে রেসপন্স পেপার কয়টা মার্কস 5 মার্কস টিউটোরিয়ালের মার্কস সেটা কাউন্ট করতে এটা তোমার ফাইনাল মার্কস তো 100% বাট ফাইনাল মার্কস তো তুমি চ্যাটজিপিটি দিতে হবে বাবা তো চ্যাটজিপিটি কি তোমরা অনেকেই চ্যাটজিপিটি হয়তো ইউজ করতেছো দ্যাটস ফাইন আমি ইউজ করি বাট ইউজ ইট ফর প্রোডাক্টিভ এন্ড ইউজফুল পারপাস হ্যাঁ যদি মনে করো যে লেখাপড়া না করে আর্টিকেল না করে আর্টিকেলটাকে আমি চ্যাটজিপিটি ভিতরে আপলোড করে দিলাম তারপর বলে দিলাম যে এর উপর একটা রেসপন্স পেপার লিখে সে খুব সুন্দর করে লিখে দিবে আমি খুব সুন্দর করে পড়ব হ্যাঁ আমি হয়তো তোমাকে বলবো না যে এইটা যে আমি কি করছি কারণ এটা আমার জব আমি কয়জন কি করব আমার কি সময় আছে ইন্ডিভিজুয়াল আমার কি দায়িত্ব আছে ভাই তুমি চ্যাটজিপিটি তুমি নিজের চ্যাটজিপিটি ইউজ করো এটা হলো আমার ইট ইজ বিকজ তুমি যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে যাবা তখন তোমাকে এসকিল গুলো কম লাগবে সমস্ত বিষয়ের একটা আর্টিকেল পড়ে একটা জাজমেন্ট করে তোমাকে সামারি করতে হবে তোমাকে একটা ক্রিটিক্যাল অ্যানালাইসিস করতে হবে রাইট তার সাথে সমস্ত তোমাকে চ্যাটজিপিটি লেখা পাওয়ার তোমার কাছে করতে দিলে তখন তোমাকে নিজে থেকে লিখতে হবে so it's better you are in very first year আমি মনে করি this is the high time you learn the techniques you learn the skills যেটা আমাদের টিচার আমাদের বলেন so আমরা তোমাদের দেখে আপনাদের বলতেছি না যে আপনারা আমি এনকারেজ করি so engage with the class যেগুলো কিছু ক্রিটিক্যালি অ্যানালাইসিস করা রিড না রিড আমি করব কিন্তু রিড করার সময় আমাকে চিন্তা করতে হবে যে আমি এটাকে সমালোচনার দৃষ্টিতে দেখতেছি কারণ আইন যদি আমি সমালোচনা করতে না করি তাহলে ওই আইনের কিন্তু আর চেঞ্জ হবে হবে যা তাই যদি লিখে দাও তাহলে তুমি এই আইনের পরিবর্তন কিভাবে করবে
ওকে, সো আমার কোর্সে ভালো করার সূত্রগুলো একটাই, এবং আমি আই এম ভেরি লিবারেল ইন ওয়ার্ডিং। তুমি যদি আমি যদি বুঝতে পারি তুমি পড়ালেখা করছো, তুমি আর্টিকেল করছো, তুমি সেই তোমার গ্রামার থাকতে পারে, সেন্টেন্স কনস্ট্রাকশন, অনেকেই আছে সেন্টেন্স কনস্ট্রাকশন দুর্বল, অসংখ্য গ্রামার মিস্টেক্স, তারপরে শেয়ার করছে। আমি তো এখানে গ্রামার চেক করতে বসি, আমার কাছে গ্রামার ইম্পর্টেন্ট। আমি তো এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্লাস নিয়েছি নাকি, আর যদি আমি ইংলিশের জেনারেল ইংলিশের কোর্স টিচার হতো তাহলে আমি আমার ফোকাসটা ইংলিশে ইংলিশ বা ইংলিশ, আমার ইংলিশ ভালো লাগে। আমি যেটা দেখতে চাই সেটা হচ্ছে তোমার মধ্যে চেষ্টা আছে, তুমি আমি যেভাবে ক্লাস ইনস্ট্রাকশন দিয়েছি যে অ্যাক্টিভিটিগুলো করিয়েছি, এগুলো তুমি পার্টিসিপেট করছো, এগুলো তুমি আত্মস্থ করেছো, এগুলো তোমার মধ্যে কোনো কিছু দিছে কিনা, কন্ট্রিবিউট করছে, তুমি কোশ্চেনটাকে বুঝতে পারছো এবং বুঝতে পেরে সেটা আনসার করার তোমার মতো করে চেষ্টা করছো। বানিয়ে বানিয়ে অনেকেই আছে যে বানিয়ে বানিয়ে মনের মাধ্যমে লিখে দিচ্ছে, তো মনের মাধ্যমে সে লিখে দিচ্ছে, এটা তো করলে বোঝা যাচ্ছে যে এগুলোর সাথে সে আর্টিকুলেশন সম্পর্ক নাই, আমার ক্লাসে সে অ্যাটেন্ড করে নাই, ক্লাসে যা আলোচনা হচ্ছে রেসপন্স পেপারে যা আসছে রিটেনে যা ছিল এগুলোর সাথে কোনো সম্পর্ক নাই, ও অন্য করে লিখছে, ও অসম্ভব ভালো লিখছে। অনেকে আছে ইংলিশ ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, ইংলিশ মিডিয়াম, ইংরেজিতে ভালো দক্ষ, কোনো এরর নাই, গ্রামাটিক্যাল মিস্টেকস নাই, সেন্টেন্স কনস্ট্রাকশন খুবই সুন্দর, পলিশ হাতের রাইটিং, হ্যাঁ, জেনারেলি তার লেখার মধ্যে কোনো ভুল নাই, কিন্তু এটা নট টু দ্য পয়েন্ট, অর্থাৎ সে তার মতো করে ভালো লিখছে, সে আমাদের ক্লাসের মতো করে দেখেন আমরা ক্লাসে যা আলোচনা করছি ওগুলো ওখানে ইনপুটস নাই, আমি খুব নির্মমভাবে শেখাচ্ছি, বেশি কষ্ট করে লিখলে সুন্দর হাতে লেখা হলে তো মনে হয় 12-এর মধ্যে, আর হাতের লেখা খারাপ, গ্রামার ঠিক নাই, সেন্টেন্স কনস্ট্রাকশন ভুল, মিনিং ঠিক আছে, আর্গুমেন্টস ঠিক আছে, আমি বুঝতে পারছি যে ও বইটা করছে, ওর আর্টিকেলটা করছে, ও সে লেখার চেষ্টা করছে। আরে নাই, সবার তো এখানে যারা আসছে সবাই তো একই ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, সবার আগের জেনারেশন পর্যন্ত ইংলিশ স্কিল এরকম হবে না, আমি তো ইংলিশের মাস্টার হিসেবে আসি, রাইট? এটা আগে টেনশন করার কোনো প্রয়োজন নেই। I don't judge English spellings. যদি না লস করিস, তুমি যেটা বুঝাতে যাচ্ছ বুঝাতেই পারছো না, তাহলে তো আমার সমস্যা, কমিউনিকেট করতে হবে তুমি আসলে কি বলতে চাচ্ছ। আমি যদি বুঝতে পারি, যেমন আমি কিওয়ার্ডস, যেমন আমি ফর এক্সাম্পল এই হাউ টু এর আগে যেটা পড়ালাম ক্রিমিনাল প্রসিডিংস, তাহলে আমি বললাম যে বাংলাদেশে যে প্রক্রিয়ায় ক্রিমিনাল ইনভেস্টিগেশন হয় এটাকে ধরে নেওয়ার একটা ক্রিটিক্যাল কোশ্চেন, যে এটাকে তুমি ঠিক মনে করো বা এটাকে ইমপ্রুভমেন্টের দরকার আছে, পুলিশকে যে ইনভেস্টিগেশনের অবারিত ক্ষমতা দিয়ে দেওয়া হচ্ছে, পুলিশ চাইলে ফাইনাল রিপোর্ট দিয়ে দিচ্ছে, চাইলে চার্জশিট দিয়ে দিচ্ছে, রাইট? এটাকে ঠিক আছে, এটার জন্য আমি যে রিলেভেন্ট আর্টিকেলটা দিচ্ছি সেই আর্টিকেলে কিছু কিওয়ার্ডস ছিল, তাই না, কিছু বেসিক কথা ছিল, কিছু ফ্রেজ ছিল, যেটা তুমি আর্টিকেলে না বললে যেগুলো তোমার মাথার মধ্যে আসবে, তুমি যখন আনসারটা করবা তোমার ওই খাতার ভিতরে ওই কিওয়ার্ডস গুলো থাকবে। ওই আমি দেখি যে কিওয়ার্ডস পুরো লাইন পড়ার দরকার নেই, কিওয়ার্ডস দেখলে আমি বুঝতে পারি, তো প্যারাগ্রাফ দেখলে আমি বুঝতে পারি যে তুমি আর্টিকেলটা পড়ছো, দ্যাটস এনাফ ফর মি। তুমি আর্টিকেলটা পড়ছো কিনা, বুঝছো কিনা, চেষ্টা করছো, দ্যাটস এনাফ। তোমাকে বিশুদ্ধবাদী হওয়ার নাম দরকার। সো আমি আশা করি যে ইউ will do well in your final exam. On the final afternoon, the best of the choices. So, already I think the first year how I should do this. So I hope you will do well. Just follow me. That's the issue. Anyway, so আজকে এটা খুবই ইন্টারেস্টিং। সবার আসলে মনে যাওয়া অনেকের জাজ হওয়ার ইচ্ছা। How to become a বাংলাদেশে জাজ হওয়া, যে প্রক্রিয়া জাজ হওয়া, কি প্রক্রিয়া জাজ হওয়া যায় ওটা আমরা জানি, আমরা বলতে যে জাজ হওয়ার প্রক্রিয়াটা ঠিক আছে কিনা, এবং বেসিক্যালি এখানে আমরা দেখব যে লোয়ার কোর্ট বা সাবঅর্ডিনেট কোর্ট আছে, আমরা অবশ্যই সাবঅর্ডিনেট কোর্টে প্রথম প্রশ্ন হলো হু ইজ এ জাজ, জাজ কে? What is the difference between judge and magistrate? So I guess the concept is so clear. Who is a judge and who is a magistrate? Usually the term judge will be used with the civil
judicial officers, right? In civil case, you are dealing with the judge. যারা ক্রিমিনাল কেস নিলো Magistrate. কিন্তু জাজ এটা আমরা তৈরি করে নিয়েছি কিন্তু ইউজুয়ালি জাজ প্রধান সমস্ত জুডিশিয়াল অফিসার কি জেনারেল টাইপের এখানে ম্যাজিস্ট্রেট আছে সবাই যারা বিচার করে তিনি অ্যাডজুডিকেট করে উনি জাজ আর সিভিল ক্রিমিনাল এন্ড স্পেশাল ম্যাজিস্ট্রেট স্পেশাল ট্রাইব্যুনালের জাজ সবাইকে একত্রে বলা হয় জুডিশিয়াল অফিসার জুডিশিয়াল Officers. আমাদের প্যানেল তো 1860 তে জাজের একটা ডেফিনিশন দেওয়া আছে প্যানেল কোড 1860 সেকশন 19 যেখানে বলছে লেখার পুরো বোঝা যাচ্ছে the word judge denotes not only every person who is officially designated as a judge but every person বলছে জাজ বলতে শুধুমাত্র আইনটাকে জাজ বলে অভিহিত করা হয়েছে তিনি হবেন না তার মানে এখানে একটা এডিশনাল লিস্ট এই ডেফিনিশন প্রদান করেছে কে কে হবে who is empowered by law যিনি আইন দ্বারা ক্ষমতাপ্রাপ্ত to give in any legal proceedings কোন আইনগত প্রক্রিয়ায় সে আইনগত প্রক্রিয়া সিভিল হতে পারে কি হতে পারে ক্রিমিনাল হতে পারে a definitive judgment একটা চূড়ান্ত রায় যিনি প্রদান করবেন ওই কোর্টের জন্য একটা চূড়ান্ত রায় যিনি প্রদান করবেন সে সিভিল হতে পারে ক্রিমিনাল হতে পারে judgment which if not appealed against could be definitive অথবা এমন রায় যে রায় যদি আপিল না করে চূড়ান্ত হিসেবে গণ্য হবে or a judgment which if confirmed by some other authority could be definitive who is one of a body of persons which body of persons is empowered by law to give such a judgment অর্থাৎ মূলত যারা যদি রায় দেওয়া চূড়ান্ত রায় দেওয়ার ক্ষমতা প্রাপ্ত সেরকম যে কোনো ব্যক্তি সেটা সিভিল হতে পারে ক্রিমিনাল ম্যাটার হতে পারে লিগ্যাল প্রসিডিংস এর কোনো রায় ডেফিনিটিভ জাজমেন্ট দিলে তাকে জাজ হিসেবে গণ্য করা হবে এটা আমাদের প্যারাগ্রাফ কোডের সেকশন 19 এ ডেফিনিটিভ ক্লজ এটা দেওয়া আছে এবার এখানে কিছু ইলাস্ট্রেশনস দেওয়া আছে কে কে জাজ বলা আছে a collector exercising jurisdiction in a suit under Act 10 of 1859 is একজন কালেক্টর ডিস্ট্রিক্ট কালেক্টর যেটি ডিসি আমাদের ডিসির একজন জেলা প্রশাসক কিন্তু উনি অ্যাকচুয়ালি একজন জেলা ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এটাকে বলা হয় ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট কালেক্টর ডিসি ডিস্ট্রিক্ট কমিশনার সব একই জেলা প্রশাসক সো নাম যেটাই হোক উনি কিন্তু ম্যাজিস্ট্রেসিও অ্যাপ্লাই করেন কারণ হচ্ছে যে যারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছে তাদের প্রধান তাই না উনি কালেক্টর রেভিনিউ কালেক্ট করে তাহলে রেভিনিউ নিয়ে যখন কোনো বিরোধ দেখা দেয় ডিসপিউট রেস্ট করে বা লিগ্যাল প্রসিডিংস তৈরি হয় তখন কিন্তু সেটা নিষ্পত্তি দেয় ঠিক আছে আবার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কিন্তু ডিসি আইন শৃঙ্খলা রক্ষা করার কাজে অনেক সময় জুডিশিয়াল পাওয়ার কি করতে হয় এক্সারসাইজ করতে হয় তখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে পাওয়ারটা এক্সারসাইজ করে তার মানে তখন উনি বিচারক হিসেবে কি হবে পরিচিত হবে ম্যাজিস্ট্রেট ওকে সো এটা হচ্ছে আমাদের জাজের ডেফিনিশন দেওয়া আছে এটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট জাজ নিয়োগ হয় বাংলাদেশে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন বিজেএসসি এর মাধ্যমে জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে জাজ নিয়োগ হয় আমাদের এই কেসটা খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশ ভার্সেস বাংলাদেশ রাইট এবং আমাদের জুডিশিয়াল আমাদের জুডিশিয়াল সার্ভিস ফ্যাক্টরি এটা কিন্তু একটা কনস্টিটিউশনাল ম্যান্ডেট তো আমাদের যে অবস্থান আদালত আছে সেই অবস্থান আদালত এটা হয়তো পিডিএফ আমাদের ক্লিয়ার হবে বিকজ এটা সিস্টেম ক্লিয়ার executive order president এবং এই প্রেসিডেন্ট নিয়োগ করবে এটা আমাদের কনস্টিটিউশনে
অর্থাৎ জুডিশিয়াল সার্ভিসে ম্যাজিস্ট্রেট হিসেবে অথবা জাজ হিসেবে যে যারা জুডিশিয়াল ফাংশন প্রয়োগ করবেন shall be made by the president in accordance with the rules made by him in their behalf অর্থাৎ এই কাজটি করার জন্য যে রুলস থাকবে যে বিধি থাকবে সেই বিধি অনুযায়ী সাবঅর্ডিনেট কোর্ট ম্যাজিস্ট্রেট নিয়োগ করবেন কে রাষ্ট্রপতি আমরা এর মধ্যে জানি যে রাষ্ট্রপতি স্বাধীনভাবে রাষ্ট্রপতি নিয়োগ করতে পারেন এটা উনি করেন the consultation of the prime minister এবং এই বিচার রাষ্ট্রের তিনটা অঙ্গ এক্সিকিউটিভ লেজিসলেটিভ জুডিশিয়াল এটা হচ্ছে যে আলাদা থাকবে সেপারেশন অফ পাওয়ার এটা আমাদের একটা কনস্টিটিউশনাল প্রমিস কনস্টিটিউশনে এটাকে বলে দেওয়া হয়েছে কিন্তু দীর্ঘ বহু বছর ধরে এটা ছিল না আমরা জানি 2007 সালের আগ পর্যন্ত আমাদের বিচার বিভাগ স্বাধীন বিচার বিভাগ ছিল না এটা এক্সিকিউটিভের অংশ ছিল বিসিএস প্রশাসন এরকম ভাবে বিসিএস জুডিশিয়াল একটা সার্ভিস ছিল অর্থাৎ জুডিশিয়াল সার্ভিস আলাদা ছিল না অফিস সার্ভিস কমিশনের আন্ডারে ছিল অর্থাৎ কেউ ন্যাক থেকে পাশ করলো জাজ হতে পারতো ফিলোসফি দিয়ে পাশ করে জাজ হতে পারতো মাইক্রোবায়োলজি দিয়ে পাশ করে জাজ হতে পারতো অর্থাৎ এখন যেভাবে যে কোনো সাবজেক্ট থেকে পাশ করে পুলিশ হতে পারে যে কোনো সাবজেক্ট থেকে পাশ করে আনসার হতে পারে বা বিশেষ ফরেন ক্যাডার হতে পারে বাংলা থেকে পাশ করে ফরেন ক্যাডার হতে পারে এরকম ভাবে যে কোনো সাবজেক্ট থেকে পাশ করে আগে জাজ হওয়া যায় তো এটা পরবর্তীতে চেঞ্জ হয় এই মাদ্রাজ ভার্সেস বাংলাদেশ মাদ্রাজ হলো একটা ডিস্ট্রিক্ট জাজ উনি ডিসাইড করেছেন উনি এই বিষয়টাকে চ্যালেঞ্জ করেছেন যে এটা আমাদের কনস্টিটিউশন ভায়োলেশন বিচার বিভাগ যে আলাদা হয়নি বিভাগ বিভাগের আন্ডারে পরিচালিত হচ্ছে এটা সেপারেশন অফ পাওয়ারের ক্ষমতার পৃথকীকরণ মতবাদে তৈরি করতে সো ইট মাস্ট বি আনকনস্টিটিউশনাল ইট মাস্ট বি আনকনস্টিটিউশনাল তো এটা কোন সরকারি বিচার বিভাগ আলাদা করতে চায় নাই আওয়ামী লীগও চায় না বিএনপিও চায় না কারণ সরকার আলাদা থাকলে তো ভালো লাভ যা যা পলিটিক্যাল ইন্টারেস্ট সার্ভ হয় হ্যাঁ সরাসরি ডিসিদেরকে যেভাবে কন্ট্রোল করতে পারে একভাবে ডিস্ট্রিক্ট জাজদেরকে বা ম্যাজিস্ট্রেটদেরকে কন্ট্রোল করতে পারে ফলে বিএনপিও এটা বাস্তবায়ন করে নাই কনস্টিটিউশনাল ম্যান্ডেট তারা বাস্তবায়ন করে নাই আওয়ামী লীগও করে আমি একটা ক্লাস করে বলেছিলাম যখন তত্ত্বাবধায়ক সরকার আসে এবং ইন্টারিম গভর্নমেন্ট আসে কিছু ইন্টারিম গভর্নমেন্ট খারাপ অবদান অনির্বাচিত সবই দিয়েছে ইন্টারিম গভর্নমেন্টের কিছু এমন কিছু করার ক্ষমতা থাকে যেটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে চাইলেও পারে বিকজ অফ দ্য পলিটিক্যাল প্রেশারস because of the inherent corruption because of the underlying political pressure that they cannot do it তারপর revolutionary constitution নিতে পারে এটা ইন্টারিম গভর্নমেন্ট পারে সো বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে এই ধরনের একটা সুযোগ আছে যে কোনো আইন পরিবর্তন করার সুযোগ এখন তাদের আছে যেটা নরমালি বিএনপি আওয়ামী লীগ আমরা সেটা সম্ভব না তারা কেউ চায় না আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি যেটাই হাত দেয় সংস্কার করতে পারে ওটার মধ্যে গিয়ে এসে বাধা দেয় নির্বাচিত সরকার দ্বারা হতে হবে কিন্তু নির্বাচিত সরকার তো কিছুটা হবে কিছুই হবে সম্ভব নয় কারণ এটা সিস্টেমই হচ্ছে যে এখানে এমনভাবে তৈরি হয়েছে যে এটা কোনো সময় এই সংস্থা বৈপ্লবিক সংস্থা কসমেটিক সার্জারি হবে এটা কসমেটিক মেকআপ দেওয়া হবে কিন্তু গুণগত পরিবর্তন রাষ্ট্র কাঠামো সমাজ রাষ্ট্র কাঠামো আমল পরিবর্তন এটা কোনো পলিটিক্যাল পার্টিসের দ্বারা সম্ভব না কারণ এই কালচার তাদের ভিতরে নেই তারা এইভাবে তৈরি হয়নি পার্টিগুলো এইভাবে ক্রিয়েট হয় তাদের পার্টির ভিতরে ইন্টারনাল ডেমোক্রেসি নাই এখন যতই তারা বলুন যে বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট অনির্বাচিত অগণতান্ত্রিক এটা সত্য তাদের যে কোনো কিছু গ্রাহ্য না করার যে ক্ষমতাটা তাদের আছে এটা পলিটিক্যাল পার্টি থাকতে হবে এটা নিজের উপর পাবে না তাহলে নিজের ভাগ্যকে মাঠের উপর ডিসকাস করবে না সে যখন কোনো একটা ট্রাস্টিক কোনো ডিসিশন নিতে চাইবে আইন পরিবর্তন নিতে চাইবে যেটা তার দলের সাথে পরিবর্তন হবে যেটা তার দলের কর্মীদের সাথে পরিবর্তন হবে তার উপর প্রেশার আসবে তার মহাসচিব থাকে কিনা সম্ভব আছে এটা সম্ভব না তো এটা প্রত্যেকটা সময় আমরা দেখেছি যে কেয়ারটেকার গভর্নমেন্টের নেগেটিভিটি সাইড মানে keeping aside all the negativities, all the undemocratic nature of the Indian government or caretaker government, তারা কিছু বোল্ড ডিসিশন নিতে পারে যেটা 2007 সালে এবং মনোনীত মুখ্যমন্ত্রীদের আমলে আমরা দেখেছি তারা কিছু বোল্ড ডিসিশন নিয়েছিল এবং সেই ডিসিশন না নিয়ে ওই সময় কেয়ারটেকার গভর্নমেন্ট না আসলে আমাদের বিচার করার জীবনও কোনোদিন আগামী 100 বছরের সামনে কখনোই কোনোদিনই হবে ফলে আজকে যে তোমরা এখন জুডিশিয়াল সার্ভিসের জয়েন করতেছো অফিসার হচ্ছ ল থেকে পাস করে হ্যাঁ তত্ত্বালাইয়া অনার্স পাস করে মাস্টার্স লাগছে না জুডিশিয়াল অফিসার হয়ে যাচ্ছ গিভ সাম ক্রেডিটস টু দ্য কেয়ারটেকার এখন যেমন একটা আসছে যে আমি
পৃথক অ্যাটর্নি সার্ভিস, স্বতন্ত্র অ্যাটর্নি সার্ভিস করার জন্য যে পিপিএ নিয়োগ হয় পলিটিক্যাল। আমার এই কাজগুলো বিএনপির সব কিছু বাদ জামাতের লোকজন, এই যে একটা সিস্টেম তার হচ্ছে না, পলিটিক্যাল অ্যাপয়েন্টেড হচ্ছে, এটার সমাধান হচ্ছে একটা স্থায়ী অ্যাটর্নি সার্ভিস। শুধু আমরা যখন ল অফিসার্স করবো তখন এগুলো ডিটেইলে আসবে, আমি সেই কাজটা চিনি না ফলো। তাহলে এখন কিন্তু আমাদের সরকার কিন্তু এই পদক্ষেপটা নিচ্ছে, কিন্তু আমি আগে যেটা বলেছিলাম যে এগুলো কিছু এগুলো টিকবে কিনা সেটা ডিপেন্ড করতেছে কেয়ারটেকার গভর্নমেন্ট শেষ হয়ে যাওয়ার পরে যখন নির্বাচিত সরকার আসবে তারা এই অর্ডিন্যান্স গুলোকে চেক করতে হবে। সুতরাং এপ্রুভ যদি না করে তাহলে হয় না। এই যে মাসদারুসের মামলা, এইটা বছর চলছে, 21 বছর ধরে এই মামলা শুনানি হচ্ছে, কিন্তু কোনো আদালত কোনো সরকার পলিটিক্যাল গভর্নমেন্টের বাস্তবায়ন করতে পারে না। যখন ক্যান্সার গভর্নমেন্ট আসছে তখন ক্যান্সার গভর্নমেন্ট বাস্তবায়ন করছে। আমাদের সুপ্রিম কোর্টের কন্টিনিউয়াসলি প্রেসারের কারণে এটা করতে হচ্ছে। আদালত যেটা করতে পারে 2007 সালে আদালত তাও করবে, এখন আলাদা হয় না। এখনো আইন মন্ত্রণালয়ের সাথে আমাদের দোয়া করছে, সাবজেক্ট করে একটা আসছে, তাদের আলাদা সচিবালয় হয় না, ফলে তাদের বেতন ভাতা যা কিছু আছে সরকার আইন মন্ত্রণালয় দ্বারা নিয়ন্ত্রণ। ফলে এখনো আমরা দেখতে পেলাম যে স্বাধীনতার পরেও, সকল স্বাধীনতার পরেও আমরা দেখতে পেলাম যে বিচারকরা আসলে স্বাধীন হচ্ছে, ওরা ইচ্ছা মতো নিজেদের মতো করে স্বাধীনভাবে আওয়ামী লীগ আমলে বিচার কার্য করতে পারছে, পারে না, বিএনপি আমলে করতে পারছে, পারে না। এই জন্য আমরা দেখতে পাচ্ছি মাইনর লোকজনকে, এই জন্য গত ক্লাসে আমি অনেক কথা বলছি, মাইনর মানুষকে রিমান্ডে দিচ্ছে। কেন দিচ্ছে? ওর কি দায়? শুধু ল পড়ে নাই, ল জানে না, ওর চিলড্রেন জানে না, জানে তার উপর প্রেশার আছে, আর সে যদি না আনলে তার নাকি চলে পারে, তাই না? তো এই পুরো জিনিসটাই তো প্রবলেম। এখন যারা ভালো লাগছে না, এখন কোনো প্রবলেম সেখানে হয়ে গেছে, যারা আগে সরকারে ছিল ওদেরকে এখন হয় বরখাস্ত বলে বাতিল না, তুলে কোথাও বাড়াই গেছে, চলাঞ্চলে বাড়াই গেছে, যারা চলাঞ্চলে ছিল তারা টাকা শহরে চিকাঞ্চলে চলে আসতেছে। তাহলে এই যে দলীয় ভিত্তিতে, আনুগত্যের ভিত্তিতে সিলেকশন এবং এক্সপালশন, এই জিনিসটাই চেঞ্জ করা, এখানে ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি থাকে। তো যেটা বিষয় সেটা হচ্ছে মাজহারুল হোসেন মামলাটা খুবই ইম্পর্টেন্ট। মাজহারুল হোসেন ছিলেন জেলা জজ এবং উনি এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে এসেছিলেন। আমরা একটা সেমিনার ওনাকে এসেছিলাম। তো এটা ওনার একটা বড় কৃতিত্ব যে ওনার জুডিশিয়াল, ওনাদের যে সার্ভিস অ্যাসোসিয়েশন ছিল তারা সরকারের কাছে আবেদন করে, সরকার এটা শুনে নেয়, বিচারক আলাদা করে, তখন তারা রিট করছে, এই রিট বছর পর বছর করেছিল, বিচার হয়নি। পরবর্তীতে গিয়ে 2007 সালে এসে আলাদা হয়ে এই বাংলাদেশ জুডিশিয়াল পিএসসির বদলে পাবলিক সার্ভিস কমিশনের বদলে জুডিশিয়াল সার্ভিস কমিশন বা বিএসসি এস্টাবলিশ। এবং আমাদের কনস্টিটিউশনাল আর্টিকেল, কনস্টিটিউশনাল অব্লিগেশন, কনস্টিটিউশনের মধ্যে দেওয়া আছে বিচারকরা আলাদা হবে। So Judicial Service Commission is formed by Bangladesh Judicial Service Commission rules 2007. 2007 সালে তারা একটা আইন করলো, একটা গভর্নমেন্ট যে আইনের মাধ্যমে এই কমিশনটা গঠন করবে। অর্থাৎ কমিশন, এই আইনের মধ্যে কি আছে, কমিশনটার কাজ কি, কমিশনের কম্পোজিশন, কমিশনের ফাংশন, কমিশন কিভাবে গঠিত হবে, মেম্বার কারা হবে, চেয়ারম্যান কারা হবে, কাজ কি কি হবে, অ্যাসোসিয়েশনটা কমিশনকে কিভাবে পরিচালিত হবে, এইগুলোর কথা বলা আছে ওই বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন রুলস। আমাদেরকে, আমি রুলসগুলো ডিটেইলে ক্লাস আলোচনা করা সম্ভব না, এগুলো আমি সব গ্রুপের মধ্যে দিয়ে দেবো, তোমাদের বিষয়ে সেই রুলসগুলো পড়ে নিতে হবে। খুব সহজ, কঠিন কিছু না, পড়লে বুঝতে পারবে। জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান কে হবে, চেয়ারম্যানের যোগ্যতা কি হবে, মেম্বার কারা হবে, তারা তাদের জুডিশিয়াল সার্ভিস কমিশনের কাজ কি হবে, এগুলো সব ওখানে লেখা আছে। আচ্ছা, তো এইটার মাধ্যমে জুডিশিয়াল সার্ভিস কমিশন গঠিত হলো। এরপর আরেকটা একই সাথে আরেকটা আইন করা হলো, সেটা হচ্ছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস গঠন, সাথে নিয়োগ, সাময়িক বরখাস্ত ও অপসারণ বিধিমালা 2007 রুলস। আচ্ছা, এটা বলা হলো যে এখন তো কমিশন পরীক্ষা নেই, তাহলে এখন জাজ নিয়োগ করার জন্য বা জুডিশিয়াল অফিসার নিয়োগ করার জন্য মিনিমাম কোয়ালিফিকেশন কারা জাজ হিসেবে নিয়োগ করতে পারে, কি ধরনের পরীক্ষা পদ্ধতির অ্যাসেসমেন্টের ভিতর দিয়ে তারা নিয়োগ হবে। নিয়োগ হওয়ার পরে তাদের কোড অফ কন্ডাক্ট কি কি কাজ করলে সে অসদাচরণ হিসেবে করবে, কারোর বিরুদ্ধে যদি শাস্তিমূলক ব্যবস্থা নিতে হয় তাহলে শাস্তিমূলক
ব্যবস্থাটা কে দিবে কিভাবে দিবে বরখাস্ত যদি করতে হয় কে বরখাস্ত করতে কিভাবে বরখাস্ত করবে এই বিষয়গুলো নিচে বলা আছে এই বিভিন্ন আইন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস রুলস 2007 তার মানে আমাদেরকে কিন্তু এই দুটোর মাঝে পার্থক্য করতে হবে একটা হচ্ছে একটার ভিতর দিয়ে কিন্তু কমিশন গঠন করা হচ্ছে আর একটার ভিতর দিয়ে সার্ভিসকে কি করা হচ্ছে ডিফাইন করা হচ্ছে আমি বুঝতে পারলাম বিষয়টা প্রথমটা হচ্ছে মামলা কমিশন গঠন করা হচ্ছে কমিশন গঠন করার পর বলা হলো যে এই কমিশনের অধীনে যারা নিয়োগ হবে তাদের নিয়োগ প্রক্রিয়াটা কি হবে যেমন আমরা যদি জুডিশিয়াল সার্ভিস কমিশন রুলস দেখি সেখানে ইনফরমেশনটা দেওয়া আছে জুডিশিয়াল সার্ভিস কমিশন ইনফরমেশন খুব সংক্ষেপে এখানে দিলাম যে এটা কিভাবে কনস্টিটিউটেড হবে একাডেমিক ডিভিশন একজন জাজ এটা প্রধান চেয়ারম্যান রাইট টু জাজেস অফ দ্য হাই কোর্ট ডিভিশন দুইজন হাই কোর্ট ডিভিশনের বিচারপতি থাকবেন অ্যাটর্নি জেনারেল থাকবেন ওয়ান মেম্বার অফ দ্য ল কমিশন আইন কমিশন একটা আছে আইন কমিশন আমাদের আলাদা ক্লাস আছে আইন কমিশনের মেম্বার একজন মেম্বার থাকবেন সংস্থাপন মন্ত্রণালয় বা মিনিস্ট্রি অফ এস্টাবলিশমেন্টের সচিব থাকবেন অর্থ মন্ত্রণালয়ের সচিব থাকবেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব থাকবেন ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি চিটাগং ইউনিভার্সিটির ডিন থাকবেন যে কোনো একটা ইউনিভার্সিটি এটা আমাদের জন্য একটা অনার বাংলাদেশে এতগুলো ইউনিভার্সিটি ল ফ্যাকাল্টি তার মধ্যে ঢাকা চিটাগং ও রাজশাহী যে কোনো তিনটা ইউনিভার্সিটির একটা ইউনিভার্সিটির ল ফ্যাকাল্টির ডিন থাকবে যেমন এর আগে আমাদের জাকির স্যার অনেকটাই জুডিশিয়াল সার্ভিস কমিশনের মেম্বার ছিল তারপরে রাজশাহী ইউনিভার্সিটি থেকেও ছিল ঢাকা ইউনিভার্সিটি থেকেও ছিল আলাদা এখন সম্ভবত রাজশাহী ইউনিভার্সিটির the registrar Bangladesh Supreme Court Bangladesh Supreme Court registrator member হবেন and the district judge of Dhaka as members of the commission Dhaka district member এরাই এই প্রক্রিয়াটা নিয়ম প্রক্রিয়াটা সম্ভব অর্থাৎ এরা হলো বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মেম্বার এবং চেয়ারম্যান এটা দিয়ে গঠিত এটা কাজ তাহলে এখন আমরা দেখব যে minimum qualifications needed to apply for Bangladesh Judicial Service examination Bangladesh Judicial Service পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য কি কি যোগ্যতা লাগবে তো এটা কি কি যোগ্যতা লাগবে এটির কথা বলা আছে ওই অর্ডার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস প্রবেশ পদে নিয়োগ বিষয়ক আদেশ 2017 নম্বর রুলস 3 নম্বর আইন আমাদের তো প্রত্যেকটা আইন আলোচনা করে স্লাইডে পড়তে হবে প্রবেশ পদে নিয়োগ বিষয়ক আদেশ অর্থাৎ জুডিশিয়াল অফিসার হতে গেলে কি কি মিনিমাম কোয়ালিফিকেশন লাগে একটি কথা বলা আছে ওই নিয়োগ বিষয়ক আদেশ 2007 যেমন বলা হলো যে not more than 32 years of age 35 বছরের বেশি বয়স হতে পারবে যেমন এটা কিন্তু বিএসসি এর সাথে ডিফারেন্স আছে বিএসসি তে ছিল 30 এখন 32 এই স্যার 32 12 টাকা এটা হয়তো 12 পুরো বয়স হতে 32 বছর সর্বোচ্চ 32 বছর ওকে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগে শিক্ষাগত যোগ্যতা bachelor's degree in law from a recognized university LLB লাগবে for a period of 4 years 4 বছরের LLB or bachelor of law অথবা LLB শুধু LLB or hold a postgraduate degree in law from a recognized foreign university with a 3 years bachelor's degree অথবা 3 বছরের bachelor ডিগ্রির সাথে বিদেশি কোনো বিশ্ববিদ্যালয় থেকে একটা LLM অথবা postgraduate তার মানে পাস কোর্স থেকে 2 ইয়ার্স এলএলবি পাস করলেও জুডিশিয়াল অফিসার হওয়া সম্ভব 2 ইয়ার্স এলএলবি করা যাবে ওকে these are conditions that person is a law graduate or graduation honors or as the case must have obtained secondary have obtained second class or equivalent normally 2.5 the minimum required I'm not updated দেখতে হবে এটা ছিল সেকেন্ড ক্লাস সিস্টেম আদারওয়াইজ সিজিপি সিস্টেমে 2.50 পেজে বলে ডিভিশন করতে দেওয়া হয় ফিজিক্যাল কোয়ালিফিকেশন লাগে the candidates must be physically fit to perform the duties of assistant judge the candidates has to appear before the medical board
consulted by the Department of Health স্বাস্থ্য মন্ত্রণালয় একটা স্বাস্থ্য অধিদপ্তর একটা স্বাস্থ্য মেডিকেল বোর্ড গঠন করবে, সেখানে তাদেরকে ফিটনেসের পরীক্ষা দিতে হবে। ফিটনেসের জন্য তাদের মেডিকেল এক্সামিনেশন হবে, তার বিশেষ কোনো রোগ আছে কিনা, সংক্রমণ যদি আক্রান্ত কিনা এগুলো দেখবে এবং ভেরিফাই ক্লারিফাই করবে যে হি ইজ ফিজিক্যালি ফিট অর নট, তার চোখের দৃষ্টি ঠিক আছে কিনা, অর্থাৎ বিচারিক কাজের জন্য সে ফিজিক্যালি ফিট কিনা। এখন এটা নিয়ে একটা সিরিয়াস প্রশ্ন আছে, তাহলে প্রশ্ন হলো যে অন্ধরা বিচারক হতে পারে। আমাদের ক্লাস হতো প্রত্যেক ক্লাসে দুইজন মাইনাস ক্লাস। এখন বাংলাদেশের বর্তমান সার্ভিস রুলস যেটা আছে বা বিষয় আছে সেটা অনুযায়ী নিয়োগ করতে গেলে তাকে মেডিকেল বোর্ড কর্তৃক ফিট ঘোষিত হতে হবে। স্বাভাবিকভাবে যিনি অন্ধ তাকে সিভিল সার্জন ফিট হিসেবে ঘোষণা করবেন, ফলে তার পক্ষে বাংলাদেশের বর্তমান আইনে বিচারক হওয়া সম্ভব। সো এই কারণে যখন কোনো অন্ধ পরীক্ষা দিতে যায় শুধু পরীক্ষার প্রবেশপত্রই দিতে চায় না জুডিশিয়াল সার্ভিস কমিশন, এগুলো অনেক রিট ঠিক হয়েছে, অনেক আবেদন অনেক কিছু করে। আমাদের এই চিন্তার একটা স্টুডেন্ট সুদীপ্ত নাম, সুদীপ্ত দাস মাইন্স, তো সেখান থেকে অনার্স এমএলএ কমপ্লিট করার পরে জুডিশিয়াল অফিসার হিসেবে অ্যাপয়েন্ট হওয়ার জন্য পরীক্ষা দেওয়ার জন্য সে আবেদন করছে। প্রথমে তার আবেদন গ্রহণই করে, অর্থাৎ তুমি পরীক্ষা দিতে পারবে না, কারণ আইনের মধ্যে তোমার ভেরিফিকেট আছে। পরে সে বললো যে নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেট আছে, সিলেকশন হওয়ার পরে তার ফিটনেস টেস্ট করা হবে। ফিটনেস টেস্ট তো এমসিকিউ পরীক্ষার আগে হবে, সেগুলো পরে হবে। তো সে বললো যে আমার তো পরীক্ষা দিতে না দেওয়ার দিকে তো আপনার নাই, সে ধরে একটা চ্যালেঞ্জ করলো। চ্যালেঞ্জ করার পর ওরা তখন আটকে গেল, আসলে তো ঠিক আছে ফিটনেস পরীক্ষা হবে কখন, আফটার এক্সামিনেশন। এক্সামিনেশনে সে কোয়ালিফাই করার পরে তারপর ফিটনেস নিয়োগের আগে ফিটনেস। এখন ওরা তো আগেই তাকে আনসার প্রশ্ন করতে পারে, তো তখন তাকে তারা পরীক্ষা দিতে গেছে। তখন সে বললো যে আমি তো সারা জীবন যে শ্রুতি লেখক দিয়ে পরীক্ষা দিচ্ছি, আমাকে এখানে জুডিশিয়াল সার্ভিস শ্রুতি লেখক দেওয়া হোক, তোমরা শ্রুতি লেখক দিয়ে দেবে কেন? কারণ তারা বললো যে আইনটি ব্যাখ্যা করে তারা বললো যে এখানে শ্রুতি লেখক ব্লাইন্ড ক্যান্ডিডেটকে শ্রুতি লেখক দেওয়ার কোনো বিধান এখানে নাই, কিন্তু ব্লাইন্ডকে শ্রুতি লেখক না দেওয়ার কোনো বিধান এখানে নেই। কিন্তু এরা এক বই মিলিয়ে আজকে 2018 থেকে 2024 ওরা ওকে অনুমতি দিচ্ছে যে পরীক্ষা হলে যায়, শ্রুতি লেখক কোনোভাবে তাকে দেয় না, তো সে পরীক্ষা অংশগ্রহণ করে, সে কিছু লিখতে পারে না, তার কোনো শ্রুতি লেখক দেওয়া হয় না, সে সাদা খাতা জমা দিয়েছে প্রতিদিন। এবং এটা সে যতদিন তার 31 বছর পূর্ণ হয় নাই সে এটা কন্টিনিউ করবে, সে এটা একটা প্রতিবাদ হিসেবে সে এটা জারি রাখছে যে তাকে পরীক্ষা দিতে। এবং প্রতিবার এটা নিউজ হয়, সে জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা অ্যাটেন্ড করতে গেছে, সাদা খাতা জমা দিয়ে আসছে, তাকে শ্রুতি লেখক দিচ্ছে। এইটাকে ইন্টারপ্রেট ল কে ইন্টারপ্রেট। তাহলে এই জন্যই আমি বলি যে ল ফিজিক্যালি কেন করতে হবে, এই লটাই তো অবৈধ চলে, এটা একটা বেআইনি বৈষম্যমূলক একটা আইন, তাই না? এনিওয়ে তখন এই ঘটনাটি যখন আমি জানলাম প্রথমবারের মতো আমার খুব রিভার্নেশন ছিল যে একটা ছেলে এসে এসএসসি পর্যন্ত পড়ালেখা করলো শ্রুতি লেখক দিয়ে, তাই না? সে এসএসসি পাস করলো, এইচএসসি পাস করলো, এতগুলো কম্পিটিশনের ভিতর দিয়ে এত চক্ষুষ্মান মানুষদেরকে যুদ্ধে পরাজিত করে আসে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় লতে চান্স পেল। এখান থেকে সে এলএলবি অনার্স পাস করলো, এলএলএম পাস করলো, এখন ওখানে গিয়ে তার পরীক্ষা দিবে না তাকে, বা শ্রুতি লেখক দিবে না, এটা দেখে তো ডাজন্ট মেক এনি সেন্স। তাহলে বিষয়টা আমাকে খুব স্ট্রাইক করলো এবং আমি ইনস্ট্যান্টলি তখন এটাকে আমি পুরো ল বলে পড়াশোনা করলাম, আইন ভিত্তিক কেস বা বিশ্বের অন্যান্য দেশের কেস, পৃথিবীর অন্য কোথাও কি ব্লাইন্ডরা বিচারক হয় কিনা। তো তখন আমি ফেসবুকে একটা কিন্তু একটা অ্যানালিসিস প্রাইমারি, এটা ভাইরাল হয়েছে বিভিন্ন জায়গায় গেছে, যাওয়ার পরে তখন এরপর ওকে লিখিত পরীক্ষার অনুমতি দানের পরীক্ষার অনুমতি দিচ্ছে, কিন্তু শ্রুতি লেখক দিল। এরপর সে হাইকোর্টে রিট করছে, কিন্তু আমাদের জুডিশিয়াল যারা সুপ্রিম কোর্টে জাস্টিস আছে তাদের মধ্যে আসলে কোনো এগ্রিমেন্ট বা জুডিশিয়াল প্রজ্ঞা নাই, তারা কনজারভেটিভ, তারা মনে করে যে বিচারক মানে হলো যে অর্ডার করবে, লিখবে, মানে তাকে যে আমি বিকল্পভাবে অ্যাকোমোডেট করতে পারি জুডিশিয়াল সার্ভিস, এটা নাই, এই সিস্টেমে এই ভিশনারি চিন্তা তাদের মধ্যে নাই। কিভাবে একজন অন্ধ ব্যক্তি বিচার করবে, তাদের মতবাদ হলো
বরং কিভাবে তাকে আমি সহযোগিতা করতে পারি। না থাকলে এই ফ্যাসিলিটেট করা, তাকে রিজনেবলি অ্যাকোমোডেট করা, হ্যাঁ, অন্ধদের জন্য উপকারী করা। যেমন আমাদের এখানে যে ল ভ্যাকান্সি যে বিল্ডিংটা, এটা পুরোপুরি ডিসেবিলিটি নন ইনক্লুসিভ একটা স্ট্রাকচার। এখানে একজন অন্ধ ব্যক্তি তার রাস্তা থেকে হেঁটে আরাম করে সে ক্লাসরুমে আসতে পারে, তাকে প্রচুর স্টেপস অতিক্রম করতে হয়, একবার উপর উঠতে হয়, আবার নিচে নামতে হয়, তার আঘাত পাওয়ার সম্ভাবনা বেশি, হোঁচট খাওয়ার সম্ভাবনা বেশি। আর এখানে হেল্প ছাড়া সে মুভ করতে পারে না। আমাদের ট্রেনগুলো যদি দেখা যাচ্ছে একটু ডিসেবিলিটি ফ্রেন্ডলি না, ট্রেনে উঠতে গেলে আর যদি টেনে তুলতে হয়, বাস এত উপর কয়েক স্তরের স্টেপস দেওয়া আছে, হ্যাঁ, ইয়ে ধরে হাত ধরে আপনি শুনতে কারণ ঠেলা দিয়ে তাকে তুলতে হয়, পৃথিবীর উপর ধরে একবার যে বাস আর রাস্তা মিশতে একই সমুদ্র। তুমি মেট্রো রেল দেখো, ঢাকা মেট্রো রেল থেকে সমুদ্র, কারণ কি তার মেট্রো রেল দেশ থেকে আমার আছে। সো আমাদের পরিবহন ব্যবস্থা, আমাদের ইনফ্রাস্ট্রাকচার এগুলো ডিজিটালি পসিবল না। কেন পসিবল? আমাদের মাইন্ড ডিজিটালি পসিবল, আমাদের হেলথ সেক্টর ডিজিটালি পসিবল। যেমন আমি আজকে ক্লাসে আলোচনা করার সুযোগ নেই, এই গল্পটা আমি বলতে চাই এই জন্য যে ইটস ভেরি ইন্সপায়ারিং। আমার আর্টিকেলটা কিন্তু ওই লেখাটা স্টুডেন্টস অফ আর্টিকেল ফেসবুক লেখা, আমি তার পুরো আইন বিশ্লেষণ করে দেখাইছি যে জুডিশিয়াল সার্ভিস কমিশনের এই সিদ্ধান্তটা বেআইন, এটা আইনগতভাবে সঠিক নয়। যেমন আমি তো একজন বিশ্ববিদ্যালয়ের টিচার, আমি তো দেশে ল পরিবর্তন করে দেওয়ার ল পরিবর্তনের জন্য আমি ক্রিটিসাইজ করতে পারি। আচ্ছা, পরবর্তী যখন আমি হংকং গেলাম, তখন একটা এই স্টাডি হিসেবে এই ডিসেবিলিটি এটা আমি নিলাম সুদীপ্ত কেসটা, এবং আমি তখন একটা মিড টার্ম অ্যাসেসমেন্ট হিসেবে 1500 ওয়ার্ডের একটা আমি আর্টিকেল লিখলাম, 1500 ওয়ার্ডস। তখন এটাকে আরেকটু ডিটেইলে ইংলিশে, এটা ছিল বাংলায় লেখা, ফেসবুকে এটা আবার ইংলিশ বলে এটা আবার একটু ডিটেইলে গেলাম, আরেকটু মানে ইনডেপথ অ্যানালিসিস। পরবর্তীতে ওখান থেকে যখন আমি বের হয়ে আসলাম, দেখলাম যে ওর সমস্যাটা এখনো সমাধান হয়নি। তখন আমার কাছে মনে হলো যে এটা নিয়ে একটা সিরিয়াস রিসার্চ আর্টিকেল লিখতে। পরে আমি 8000 ওয়ার্ডের একটা রিসার্চ আর্টিকেল লিখছি। এটা এই জুডিশিয়াল সার্ভিসে ডিসেবিলিটি যাদের আছে, ভিজুয়ালি যারা ইম্পেয়ার্ড, যারা দৃষ্টি প্রতিবন্ধী, তাদের জুডিশিয়াল সার্ভিসে অ্যাপয়েন্টমেন্টের ন্যাশনাল ল, ইন্টারন্যাশনাল ল, জুডিশিয়াল সার্ভিসের যত আইন কানুন আছে এগুলো সবগুলো আমি রিসেন্ট করছি, এবং এদের আইন দিয়ে এদেরকে আমি বুঝেছি যে ওদের সিদ্ধান্তটা অবৈধ। এবং সেই আর্টিকেলটা গত বছর 2022 সালে পিয়ার রিভিউড জার্নালে এটা অলরেডি পাবলিশ হয়ে গেছে, জার্নালে এলকপ জার্নালে এটা পাবলিশ হয়ে গেছে, এটা অনলাইনে আছে, আমি এটা গুগলে দিয়ে দেবো। আমি মনে করি যে আর্টিকেলটা সবার পড়া উচিত। সিরোন প্লিজ, তোমাদেরই বড় ভাই সুদীপ্তের নাম সহ সাথে এসেছিল, সেখানে আছে, এবং সেখানে কিন্তু পুরো জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট সেখানে অ্যানালিসিস করা হচ্ছে যে যে প্রক্রিয়ায় নিযুক্ত হয় সেটা বৈষম্য। সুতরাং বৈষম্য বলতে শুধু কোথাও বৈষম্য বলতে হবে না, এটা বৈষম্য। এরো সো ন্যাশনালিটি তাকে অবশ্য বাংলাদেশের নাগরিক হতে হবে। অনেক নমুনা আছে, এগুলো এখন আমি বিচে এগুলো আলোচনা করার সময় আমার নাই, ওই আর্টিকেলটা করতে হবে, কিওয়ার্ডস গুলো ওখানে সব আছে। ওই আর্টিকেলের মধ্যে কোথায় কোথায় যায় দিছে, কোথায় কি দিছে, ভারতের সাথে কম্পারেটিভ অ্যানালাইসিস করছে, ভারতে কিভাবে আছে, অন্যান্য দেশে কিভাবে আছে, কিভাবে দিতে এটাও এখন তোমার মনে হচ্ছে তোমার চোখ আছে, তো তোমার মনে হচ্ছে যে ওর দ্বারা এটা সম্ভব না, এই দৃষ্টিভঙ্গিতে হলো প্রবলেম। যার চোখ নাই তাকে আমি কিভাবে অ্যাকোমোডেট করব, সিস্টেম না থাকলে সিস্টেম বানাই দাও। CCTV footage So, একটা প্রিলিমিনারি एग्जाम হবে, এগুলো আমি এখানে ডিটেইলে যাচ্ছি না, আপনারা কাটা যাবে, এগুলো তোমরা জানো সবাই, যারা একটা রিটেন एग्जाम হবে 50% পাস মার্কস, যারা রিটেন কোয়ালিফাই করবে তারা বাইরে থেকে 100 মার্কস ভালো করবে বাইরে থেকে। এটা আবার চেঞ্জ হয় অনেক সময়, আইন কানুন সরকার পরিবর্তন। এখন যেটা আমরা ফোকাস করব সেটা হচ্ছে নিয়োগ হয়ে গেল। আচ্ছা, এখানে আমি একটা বিষয় ফোকাস করতে চাই, সেটা হলো আমাদের বাংলাদেশের মতো এত সহজ পৃথিবীর কোথাও এত অল্প বয়সে জাত হইতে
মারাত্মক problem। এখন দেখো আমাদের এখানে বাংলাদেশে কয়েক বছর আগে মেবি 10 বছর আগে একটা নিয়ম করে দিছিল যে জাজ হওয়ার জন্য বা জুডিশিয়াল সার্ভিস অফিসার হওয়ার জন্য আগে তাকে অ্যাডভোকেট দিতে হবে। বাংলাদেশ বার কাউন্সিল করতে অ্যাডভোকেট দিতে হবে, 2 ইয়ার্স প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স অ্যাজ অ্যান অ্যাডভোকেট লাগবে, তাহলে সে জুডিশিয়াল অফিসার হবে। কিন্তু এটা আমাদের আইনের শিক্ষার্থীরা টোটালি মানে নেই, এটা আন্দোলন করেছে। তাদের যুক্তি হচ্ছে আমি তো পুলিশ হতে গেলে আমার অন্য কিছু লাগে না, হ্যাঁ আমার এই আনসার দিতে গেলে কিছু লাগে না, পড়াশোনা করতে গেলে কিছু লাগে না, অ্যাটেন্ড করতে গেলে কিছু লাগে না, তাহলে আমার পোস্ট অফিসে পোস্ট মাস্টার জেনারেল হতে লাগে, তাহলে আমার জজ হইতে কেন আমার এক্সপেরিয়েন্স আমাদের মাথায় রাখতে হবে। এই যে তুমি অন্যদের সাথে নিজেকে একই লেভেলে নিয়ে এসে তুলনা করছো, দ্যাটস ভেরি প্রবলেম। তুমি অন্যদের চেয়ে আলাদা আলাদা বলে জুডিশিয়াল সার্ভিস তুমি যদি ওদের মধ্যে হইতে তাহলে তুমি ওদের সাথে থাকতা, তুমি আনসারের সাথে থাকতা, পুলিশের সাথে থাকতা, তাহলে তোমাকে আলাদা কেন করা হলো? বিকজ ইউ আর নট লাইক দ্যাট। তোমার সার্ভিস ওদের মতো না, তোমার কাজ আলাদা, তোমার চরিত্র আলাদা, তুমি ওদের সাথে কেন কম্পেয়ার করবে? কেন? কারণ আর কারণ কোনো ব্যক্তির উপরে একটা মানুষের জীবন, একটা মানুষের সম্পদ, একটা মানুষের পরিবার অস্তিত্ব ডিপেন্ড করে। একজন জাজের, একজন ম্যাজিস্ট্রেটের পদের উপর নির্ভর করে 25 বছরের বউ থাকবে কি থাকবে না, সন্তান থাকবে কি থাকবে না, এসব আমার সম্পত্তি, কোটি টাকার সম্পত্তি আমার হবে না আরেকজন হয়ে যাবে, এটা ডিপেন্ড করে পদের উপর। আমি কি মুক্ত পৃথিবীতে থাকবো নাকি জেলে চলে যাবো, কার পদের উপর ডিপেন্ড করে। তো আমার সম্পত্তি, আমার পরিবার, আমার সুনাম, আমার সবকিছু, ও লাইফ ডিপেন্ডস অন দ্য ম্যান অফ জুডিশিয়াল অফিসার। সুতরাং তোমাকে অন্য অফিসারদের সাথে তুলনা করতে হবে না, তোমাকে অফিসার হিসেবে সরকারি কর্মকর্তা হিসেবে দেখতে হবে। তুমি স্বাধীন, দেখুন আমরা বলতে বিচারের স্বাধীন হতে হবে। কেন? সে যেমন একজন এসপি, তার উপরে সরাসরি এসপির প্রভাব, এসপি যা বলে বাইরে তার সুবিধা। একজন মেজরের উপর ব্রিগেডিয়ার জেনারেল কিংবা লেফটেন্যান্ট কর্নেলের প্রভাব থাকে, প্রভাব মানে সরাসরি কমান্ড কাছে মানতে হয়। কিন্তু একজন অ্যাসিস্ট্যান্ট জাজ, সে কিন্তু তারও জুরিসডিকশন হতে স্বাধীন, আইনগতভাবে। বাস্তবে স্বাধীন কিনা দ্যাটস ডিফারেন্ট, কিন্তু আইনগতভাবে সে স্বাধীন, সে কারণ মুখাপেক্ষী, এবং তাকে কিন্তু তার সিনিয়র কোনো অর্ডার দিতে হবে, সিনিয়র তার কাজটা করবে। আমরা তো এগুলো কাজের জুরিসডিকশন দেখি, প্রত্যেকে তার জায়গায় কিন্তু স্বাধীনতাটা এনজয় করবে। এটাকে বলা হয় ইন্টারনাল ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ সে তার কলিগদের কাছ থেকে কি করে স্বাধীন, কলিগরা তাকে স্বয়ং ডিস্ট্রিক্ট জাজ তাকে কোনো অর্ডার দিতে পারবে, ইনস্ট্রাকশন দিতে পারবে যে তুমি এভাবে বিচার করো, তুমি ওরে জামিন দাও, ওরে না দাও, এরকম বলার জন্য এটা অবৈধ, এরকম বলার জন্য একটা দিয়ে তা এরকম বলার একটা নাই। সো কিন্তু তুমি দেখো এখন জাজ হয়েছে যে তোমরা এখানে অনার্স পাস করলা, জীবনে কোনোদিন ভোট দিতে পারো যায়নি, এখান থেকে অনার্স পাস করলো, প্র্যাকটিক্যাল কোনো এক্সপেরিয়েন্স নাই, মুখস্থ করে পরীক্ষা দিল, এখান থেকে ঢাকায় গিয়া শাহবাগে জুডিশিয়াল সার্ভিস রমনায় জুডিশিয়াল সার্ভিস কমিশনের বিল্ডিং এ গিয়া পরীক্ষা দিল, ভাইভা দিল, হাসপাতালে গিয়া ফিটনেস টেস্ট দিল, পাস করে ফেললো, ওখান থেকে সোজা চট্টগ্রামে কত জায়গায় গিয়ে সে কথাই বলল। তার সামনে সে জীবনের মধ্যে সিভিল প্র্যাকটিস করে, ক্রিমিনাল প্র্যাকটিস করে, একটা প্রতিজ্ঞান দেখতে কেমন হয় কোনো দেশে দেখে না, একটা কেস ডায়েরি কেমন হয় সে দেখে না, একটা এফআইআর বাস্তবে কেমন হয় সে দেখে না। তো তার সামনে যিনি সাবমিশন দিচ্ছে উনি দেখা যাচ্ছে কি 10 বছর এক্সপেরিয়েন্স, 15 বছর এক্সপেরিয়েন্স, 20, 40, 50 বছরের বুড়া আইনজীবী, তার সামনে সাবমিশন দিচ্ছে, এখানে অ্যাসিস্ট্যান্ট আছে, এবং উনি বিচার করতেছেন বউ থাকবে কি থাকবে না, হ্যাঁ নিজে দিয়ে করেন। আমাদের অনেক স্টুডেন্ট তো মাস্টার্স পাস করে এখন এই বছর মাস্টার্স পাস করার অনেকে জাজ পেয়েছে, তারা অলরেডি বলে বসে শুরু করেছে। তো তার সাথে যিনি সাবমিশন দিচ্ছেন 30-40 বছরের অভিজ্ঞতা সম্পন্ন লোক, তো উনি যে অভিজ্ঞতা জীবনের মধ্যে অর্জন করছে ওটা কিন্তু সাবমিট করছেন না, প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স না, এবং ফলে কি হচ্ছে মামলার রায় ভুল হচ্ছে। যতই মেধাবী তুমি হও, প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স সামথিং ইজ ডিফারেন্ট। ফলে দেখা যাচ্ছে তার মামলা ভুল, এখন মামলা ভুল হলে তো আর একজন পুলিশ অফিসার ভুল করলে এর শাস্তি আছে, এর বরখাস্ত করা, ইটস নট দ্যাট, এর পুলিশটা করা হয়, এর ইঞ্জিনিয়ার মন্ত্রী যায়, এর বেশি অন্যায় করলে আইনের ব্যত্যয় করলে বরখাস্ত পর্যন্ত করে দেওয়া হবে।
ঠিক আছে, জুডিশিয়াল অফিসারকে যদি করাপশন না করে, তার রায়ের জন্য তাকে ব্যক্তিগতভাবে পানিশমেন্ট দেওয়া, এইটাও জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সের একটা শর্ত, যে আমি যদি ভুল জাজমেন্টও দিই, আমাকে আমার জাজমেন্টের জন্য কি দেওয়া যাবে, সবাই দেওয়া তো তাহলে কি হবে, তাহলে তো আপিল হবে, একটু বারবার আপিল হতে থাকবে। প্রত্যেকটা কেস যদি আমি আপিল পর্যন্ত চলে যেতে হয়, তাহলে মামলা জট তৈরি হবে, ডিলে অফ সুট তৈরি হবে, মামলা বিলম্বিত হবে, ন্যায় বিচার পাবে না মানুষ। বাংলাদেশে এটাই হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। ফলে এটার একটা সমাধান হিসেবে 2 বছর এটা শুরু করছিল, কিন্তু আমাদের লয়াররা এটা অ্যাকসেপ্ট করেনি, তারা দ্রুত জজ দিতে চায়। হ্যাঁ, এবং এটা পৃথিবীর কোনো দেশে এটা সম্ভব না। ইংল্যান্ডে লোয়ার কোর্টের লোয়েস্ট কোর্টের জাজ হতে গেলে 7 বছরের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স লাগে এজ এ সলিসিটর যদি সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট হতে গেলে 10 ইয়ার্স, 10 ইয়ার্স এক্সপেরিয়েন্স করতে হয়। সো এটা আমাদের বাংলাদেশে এটা প্রবলেম হয়ে গেছে, এটা যারা বলছে এখন আমরা দেখতে যে কোড অফ কন্ডাক্ট এন্ড ডিসিপ্লিনারি কমিশন বিচারক পেয়ে গেলাম। এখন আমি যদি কোনো দুর্নীতি করে, অদক্ষতা করি, অসদাচরণ করি, কোড অফ কন্ডাক্ট আছে, যেগুলো মেনে চলতে হবে। কি কি কোড অফ কন্ডাক্ট আছে এবং সেগুলো মেনে না চললে, অমান্য করলে আমাদের কি কি ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া যাবে, এটার জন্য আলাদা একটা বিধিমালা ওই সময় করা হয়েছিল। 2017 সালে করা হয়েছিল, এর নাম হচ্ছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস শৃঙ্খলা বিধিমালা। শৃঙ্খলা বিধিমালা সেই প্রত্যেকটা আইন কিন্তু আলাদা আলাদা আমাদেরকে পড়তে হবে, এবং আমাদের কনস্টিটিউশনের সেকশন 133 তে 133 এ জুডিশিয়াল সার্ভিসের কন্ডিশনস গুলো বলে দেওয়া আছে। অর্থাৎ সেখানে বলা হচ্ছে যে একজন বিচারক ততক্ষণ পর্যন্ত বিচার কাজে থাকতে পারবে যতক্ষণ পর্যন্ত এই বিধি মেনে চলছে। সেই বিধিটা ফাইলে আমরা অনুসারে এই 2017 সালের শৃঙ্খলা বিধিমালায় আমরা সেটা পেলাম কনস্টিটিউশন অনুযায়ী। সে রুলস, আমরা কনস্টিটিউশন রুলস এর কথা বলে 1972 সালে আমাদের রুলস থাকে, সার্ভিস রুলস থাকে। সার্ভিস রুলস মানে হচ্ছে সে কিভাবে কাজ করবে, কাজ না করলে কিভাবে করবে, সেই রুলস আমরা পেলাম 2017 সালে। এটা আমাদের একটা আইন, সুতরাং এটা আমাদের বেসিসে পড়ে নিতে হবে। যেমন এখানে কি কি জিনিস অন্তর্ভুক্ত করা আছে, সংজ্ঞা, অর্থাৎ শৃঙ্খলা বলতে এখানে কি কি জিনিস বোঝাবে, অর্থাৎ কোন কাজ তার জন্য বিশৃঙ্খলা হিসেবে গণ্য করা হবে। একটা হচ্ছে অদক্ষতা, ইনকম্পিটেন্সি, অসদাচরণ, করাপশন, সার্ভিস পরিত্যাগ করা অথবা রাষ্ট্রের জন্য অনধিকার কার্যকলাপ। এটা আমরা একটা ওই সেই রুলসের সেকশন 17 এ আরোপনীয় দ্বন্দ্বের কথা বলা আছে, অর্থাৎ ক্রস মিসকন্ডাক্ট যদি হয় তাহলে এই জাজের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। আমি একটা বিষয়ে আবার ক্লিয়ার করতে চাই, জাজ কিন্তু তার জুডিশিয়াল অ্যাকশনের জন্য লায়াবল, কিন্তু যদি বিষয় অর্থাৎ তার পার্সোনালি তাকে ইন্ডেমনিটি দেওয়া আছে, অর্থাৎ তার জাজমেন্টের জন্য তাকে শাস্তি মুক্ত করা হবে না। তার ব্যক্তিগত অদক্ষতা, ব্যক্তিগত অসাধারণ, যেটা আমি দেখলাম শৃঙ্খলা ভঙ্গ এবং সার্ভিস পরিত্যাগ করা বা রাষ্ট্রের জন্য ক্ষতিকর কোনো কর্মকাণ্ড যদি করেন তাহলে এটা শাস্তিমূলক হবে। সেই এটা এখানে একটা ছক বা টেবল দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি। যেমন বলছি শারীরিক বা মানসিক অদক্ষতা ব্যতীত, অদক্ষতার সম্পর্কিত অন্য কোনো পরিস্থিতি যদি হয় তাহলে তাকে এই শাস্তি দেবে, সেখানে বলা আছে। লঘুদণ্ডের ক্ষেত্রে তিরস্কার ব্যতীত অন্য যে কোনো লঘুদণ্ড, আর গুরুদণ্ডের ক্ষেত্রে বরখাস্ত ব্যতীত অন্য যে কোনো গুরুদণ্ড প্রদান করা যায়। অসদাচরণ যদি করে তাহলে মাত্রা বা ধরন অনুযায়ী যে কোনো দণ্ড দেওয়া যায়। দুর্নীতি যদি করে বাধ্যতামূলক অবসর দেওয়া যাবে, চাকরি থেকে অবসর করা যাবে বা বরখাস্ত করা যাবে। রাষ্ট্রের জন্য ক্ষতিকর কার্য যদি করে তাহলে বরখাস্ত করা যাবে, অবসর করা যাবে, চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া যাবে। যদি সার্ভিস পরিত্যাগ করে তাকে বরখাস্ত বা অবসর করা যাবে। শারীরিক বা মানসিক অদক্ষতা যদি থাকে তাকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হতে পারে। আর যদি ফৌজদারি অপরাধ করে তার জন্য আলাদা বিধান আছে, ওই যে বিধি 25 এ রুলস 25 এ সেটা ডিটেইল করা আছে ফৌজদারি কাজ। অর্থাৎ ওখানে যদি বিচারক যদি যৌতুক চায়, ভোট চায়, মদ খায়, ইয়াবা ব্যবসা করে, তাহলে সেকে বিচারক বলে কি দিতে পারবে না, তার জন্য আলাদা ব্যবস্থা আছে। আর আমাদের সুপ্রিম কোর্টে জাজ নিয়োগ কিভাবে হবে এটা বাংলাদেশে এখন আইন নাই। এখন এই অন্তর্বর্তী সরকারের সামনে একটা এজেন্ডা, আমরা ডক্টর আসিফুল নজরুলের দেখলাম যে উনি এটা প্রস্তাব পেশ করছেন, আমি এটাতে কাজ চলতেছে যে সুপ্রিম কোর্টের জাজদের জন্য
এই অবস্থান আদালতে যেভাবে রুলস করা হচ্ছে সুপ্রিম কোর্টের জন্য একটা কি করা হবে রুলস করা হবে ফলে আর পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হবে না একটা নির্বাচনের ভিতর থেকে প্রক্রিয়ার ভিতর দিয়ে আইনগত প্রক্রিয়ার ভিতর দিয়ে সুপ্রিম কোর্টে জাজ নিয়োগ হবে তো সুপ্রিম কোর্টে জাজের আচরণ বিধি কি হবে এটার জন্য 2016 সালে সুপ্রিম কোর্ট নিজেই একটা কোড অফ কন্ডাক্ট অর্থাৎ সার্ভিস রুলস করে নাই এখনো হয়নি হবে প্রস্তাবনার মধ্যে আছে কিন্তু 2016 সালে তারা একটা ছিল যে কোড অফ কন্ডাক্ট প্রফেশনাল কোড অফ কন্ডাক্ট একজন সুপ্রিম কোর্টের বিচারক কোন কোন জিনিস মেনে চলবে কোনটা তার আচরণ বিধি কিভাবে আপনি আচরণ করবেন এখন এই আচরণ বিধি লঙ্ঘন করার জন্য কোড অফ কন্ডাক্ট কিন্তু কোনো বাইন্ডিং ল না আমাদের মাথায় রাখতে রুলস কিন্তু বাইন্ডিং ল কিন্তু কোড অফ কন্ডাক্ট হচ্ছে এক্সপেক্টেড বিহেভিয়ার এটা কোর্স তোমাকে এনকারেজ করা হচ্ছে মেনে চলার না মানলে হয়তো তোমাকে সমালোচনা করা হবে সেটা করা হবে সার্ভিস রেকর্ডের মধ্যে এটা উল্লেখ থাকবে প্রমোশনের ক্ষেত্রে বাধাগ্রস্ত করা হবে বা যদি এটা বারবার হতে থাকে তখন দেখা যাবে যে তোমার বিরুদ্ধে তখন রুলস এর আন্ডারে কি করা হবে পেশাগত অসদাচরণ হিসেবে পূর্ণ করে ব্যবস্থা নেওয়া হবে সো যেমন এটার মধ্যে অনেকগুলো বিষয় আছে আমি যদি সংক্ষেপে বলি আমরা শেষ পর্যায়ে চলে আসছি যেমন উনি একজন জাজ কোনো ভয় অথবা কোনো কাউকে ফেভার করার জন্য কোনো কাজ করবে না তার দায়িত্ব পালন করবে না উনি নিরপেক্ষভাবে এবং অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব পালন করবেন উনি জুডিশিয়ারি এক্টিভিটি আপলোড করবেন জুডিশিয়ারি স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখবেন অর্থাৎ এই সুপ্রিম কোর্ট জাজের যে কোড অফ কন্ডাক্ট এই কোড অফ কন্ডাক্ট কিন্তু আমার অবস্থা আদালতের জন্য তারপর হচ্ছে যে আপনি এমন কোনো কাজ করবেন না যেটা ফলে জুডিশিয়ারি প্রতি মানুষের আস্থা নষ্ট হয় উনি হাই স্ট্যান্ডার্ড অফ কন্ডাক্ট করবেন না কিছু আছে আমি এগুলো ডিটেইলে যাচ্ছি না যেমন তার মধ্যে 12 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ইন্টারেস্টিং সেখানে বলা আছে a judge will not accept gifts or hospitality except from his family close relatives and friends জাজ কোনো বিয়েতে যাবে না এটা কোনো কন্ট্রাক্ট জাজের কোনো ফ্রেন্ড থাকে জাজ হবে পৃথিবীর সবচেয়ে অসামাজিক কেন কারণ তুমি যদি সামাজিক হও সেটা আমার সাথে বিরোধ করবে আর আমি যখন কি বলে বলবো তখন আমি তোমার দ্বারস্থ তখন তুমি বায়াস হও জাজ যদি কক্সবাজার থেকে আমাদের ব্যবসায়ীর সাথে যদি বন্ধুত্ব হয় জাজ দেশে বলে ফ্রি করে দিল সে ফ্রি থাকলো ফ্রি খাইলো তার বিশেষ করে বিলাস এক টাকাও নিল না ফর এক্সাম্পল যখন উনি কোনো ব্যক্তি ওই হোটেল ব্যবসায়ী বলে মামলা যদি ওরা কোর্টে আসে অথবা আইনের কোর্টে আসে যিনি ওই জাজের উনি তাহলে কিন্তু ওনার পক্ষে আর নিরপেক্ষ জাজমেন্ট দেওয়া সম্ভব না এই জন্য বিয়েতে যাওয়া বারণ লয়ারদের সাথে মেশা বারণ জাজদেরকে স্পেশাল সরকারি কর্মচারীরা যা বেতন পায় তার চাইতে 30% বেশি বেতন দেওয়া বাংলাদেশের সমস্ত গভর্নমেন্ট অফিসার ইনক্লুডিং ইউনিভার্সিটি টিচার্স জয়েন করে 9 লেকচারার 9 গ্রেড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 9 গ্রেড জুডিশিয়াল অফিসাররা জয়েন করে 6 গ্রেড 5% এক্সট্রা অ্যালাউন্স কেন দিচ্ছে সরকার টাকা বন্ধুরা আগে দিতে ওরা ঘোষ কোনো বাণিজ্য না যাদের কোনো ব্যবসা না করে যাদের পার্ট টাইম না করে যাদের তুমি অন্য কোথাও তোমার টাকার জন্য দাসত্বে না হয় যাদের তুমি প্রাইভেট ইউনিভার্সিটি গিয়ে নাম পড়াও কিন্তু আমাদের জাজরা সমানে প্রাইভেট ইউনিভার্সিটি গিয়ে পড়ালে অসুবিধা নেই অসুবিধা যেটা সেটা হচ্ছে ছাত্রের সাথে সম্পর্ক শিক্ষকের একটা কিন্তু স্পিরিচুয়াল রিলেশন আছে আমি সবসময় আমি আমার স্টুডেন্টদের প্রতি বায়াস আমি চাকরি করেছি আমি তার প্রতি বায়াস কারণ আমি ওকে রেফারেন্স দিচ্ছি ও আমার রেকমেন্ডেশনের জন্য আমি রেকমেন্ড করছি ওটা চাকরির জন্য যে জানো যে চাকরির জন্য আসা পর্যন্ত তদবির করছি কেন সব আমার স্টুডেন্ট রাস্তাঘাটে দেখা হবে আমি ওর সাথে আলাদা করে কথা বলছি সো যখন সে কোর্টে যাবে এবং জাজ যদি টিচার হয় অসুবিধা যেটা হচ্ছে সে যখন কোর্টে যাবে ওটা বসে ওই স্টুডেন্ট যখন ওর সামনে দাঁড়ায় আছে লয়ার সে কিন্তু ওর প্রতি কি হবে তাকে আনডিউ অটোমেটিক্যালি এই ব্যাপারটা চলে আসবে এবং এটা হলো আরেকজন আমি কি করব লন্ডন আর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই জাজরা লয়ারদের সাথে দিকে চলে যাচ্ছে লয়ারদের সাথে সামনা দিয়েছে ওটা সংবিধানের বিষয়ে সাক্ষী আছে লয়াররা মিলে অভিযোগ কিংবা জিএসটিতে লয়ার ফ্রেন্ড স্পন্সর করতে পারবো না আমি এটা বলছি না আমি যদি এই স্টেশনে এটা সিরিয়াস ভায়োলেশন অফ ইউর কন্ট্রাক্ট আমি এমন কাজ করতে দেখছি যে এসআরএস পুরা
লয়ার চেম্বারে গিয়ে এবং ওই ডিসিশন একটা লয়ারের তো মনে করে যে সে তো ওখানে নিয়ে বিচার তাহলে ওখানে সে পায় আসবে বেনিফিট জাস্ট সবাই গিফট দিতে চায় গিফট নেওয়া যাবে না ডাক্তারকে গিফট দিলে খারাপ কারণ ডাক্তার গিফট দেওয়া মানে হচ্ছে এর উদ্দেশ্য হচ্ছে তুমি ওর কোম্পানির ওষুধটা ভালো খারাপ হবে ঠিক আছে সব গিফট যেমন আমি আগে মানুষকে আমাকে গিফট করলে আমি নিতাম এখন আমি গিফটের ক্ষেত্রে খুব সতর্ক আমি মনে করি গিফট যে দিচ্ছি তার সাথে গিফটের সম্পর্ক নাই সে যখন বলছে আমার একটা মাছ পাড়ে আমি তখন বুঝি যে কোনো একটা बस सरस्वती পরিবারের কোন সদস্য তালিকা দেওয়া আছে 14 জনের তালিকা দেওয়া আছে আমার ভাই আমার বোন আমার ওয়াইফ আমার ম্যাডাম হলে হাজবেন্ড শালা শালি যাই আছে আত্মীয় স্বজনের তালিকা আছে এরা কেউ যদি আমার স্টুডেন্ট হয় তাহলে কিন্তু আমি ওই কোর্সে দিতে পারবো আমি ওখানে কোশ্চেন করতে পারবো আমি কোশ্চেন আমি খাতা দিতে পারবো সো এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এটা করা যায় এবং সেটা কিন্তু আমি নিজেও এক্সপেরিয়েন্স করি কারণ আমি হচ্ছে 2018 সালে আমার একটা ইচ্ছে ছিল যে আমি বিয়ে করবো ল কেন কারণ আমাদের কাজে বাংলাদেশের অসুবিধা স্যার উনি আমার টিচার রাখেন ল এবং একটা কথা একদিন ক্লাসে বলছিলেন যে ল বিয়ে করিও না তার পড়ার মধ্যে পড়বো সারাদিন ল ক্লাসে ল অফিসে ল ঘরের ভিতরে নিজে দেখা যায় ফিলোসফি सर भाभी भाभी केमिस्ट्री কথা বলার অনেক সে আমার ডিরেক্ট স্টুডেন্ট এখানে লয়ার আমি জানতাম না ইনফ্যাক্ট যখন বিয়ে শাদী মোটামুটি ফিক্স হয়ে গেছে সিটি যখন আসছে এটা বড় আমি জানতাম এটা পরে গিয়ে দেখা গেল আর যখন সময় দেখা গেল বা মোটামুটি আমার প্যারেন্টস আমি কিন্তু লাভ পেয়েছি यस यस এগুলো ব্যাখ্যা পাবে কেউ বিশ্বাস করে না আমি যে তো তখন আমার এনগেজমেন্ট হচ্ছে বিয়ে হয়নি আইনগতভাবে কিন্তু সে আমার ওয়াইফ না ইউ নো দ্য ল এনগেজমেন্ট হয়েছে আমার সাথে কিছু আমার ডিরেক্ট স্টুডেন্ট আমি কিন্তু 3 মাস এনগেজমেন্ট হওয়ার সাথে সাথে কোর্স তখন অলরেডি কোর্স পড়াই গেছি খাতা খাতা বাকি বা ইয়ে করা লিখতে না আমি কিন্তু তখন কোর্সের সামনে রেস্টুরেন্টটা সাফার করছি আমি সারা বছর পড়াই গেছি আর কষ্ট করবে আরেকজন খাতা দেখবে আরেকজন দিস দ্য ল কেন এটা করা আছে অ্যাভয়েড কনফ্লিক্ট অফ খাতাটা আমাদের সতর্ক হয়ে যাওয়া আছে যে আমার এজ এ টিচার তো আমার অনেক জুরিসডিকশনস আছে আমি একটা মিটিং নিয়ে টিম পাঠাচ্ছি একটা জায়গায় প্রতিনিধি পাঠাচ্ছি হতে পারে সে নিজ যোগ্যতায় ওই জায়গায় চান্স যখন আমি আসি আমি কিন্তু তুমি আসলেও হবে এবং আমার ইয়েতে সে কিন্তু কোনো আমার রিকমেন্ডেশনে সে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোনো ফোরামে কোথাও কোনো জায়গা পায় সেও বুঝে গেছে যে হবে না তো আমি অনেক কিছু অনেক জায়গায় চাকরির রিকমেন্ডেশন করছি কারণ এটা শ্যালি
মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এই কারণে যাও এটা পরবর্তীতে আমরা আমাদের লস হচ্ছে আমরা ওই প্রপোজাল দিতে পারি না এরপর পরের বছর আমরা থার্ড ইয়ারে কোর্স আগে প্রপোজাল দিতে পারি আমার এত বছরের পড়াশোনা যত প্রিপারেশন আমাকে আবার এমন একটা কোর্স দিতে হলো যেটা জীবনে করেনি এরপরে তো আমি বিদেশ চলে গেছি সো এটা এটা হচ্ছে কোড অফ কন্ডাক্ট এটা মেনে চলতে হবে এটা এখন না মানলে যে মানে আইন চাইতে কোনো দিকতা সো এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট আরেকটা হচ্ছে জাজেস ইন সোশ্যাল মিডিয়া আমি জাস্ট দুই মিনিট কথা বলবো জাজেস ইন সোশ্যাল মিডিয়া এটা আরেকটা কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন আমরা জাজেস ফেসবুকটা বলবো করা যাবে না কেন ফেসবুক ব্যবহার করা যাবে না এখন প্রশ্ন হলো যে হ্যাঁ ফেসবুক তো ভালো জিনিস ঠিক আছে ভালো হবে ঠিক আছে কিন্তু ফেসবুক কিন্তু আমাদেরকে বায়াস এরকম আমি দেখি ফেসবুক আমার স্টোরিতে যে নিয়মিত লাভ দেয় কমেন্টের মধ্যে নিয়মিত সাপ লাভ কেউ সেখানে কিছু লিখতেছে না মাসি উঠতেছে একজন একজনের সাপ করতে এত হাজার হাজার ফলোয়ার ফ্রেন্ডস এর ভিতরে ওদের কিন্তু আলাদা করে কি যায় মনোযোগ এটা স্বাভাবিক ন্যাচারাল তখন আমি দেখি সে কে প্রতিনিয়ত যখন সে কমেন্ট করতে থাকে তার সাথে আমার একটা আগে বন্ধন তখন তার সাথে আমার হতে পারে যে আমার ইনবক্সে চলে আসছে আরো বেশি ভালো পাবো আমি তাকে পরামর্শ দিলাম সেও আবার নিজে একটা আর্টিকেল তৈরি করবে বাস্তবিকতা সে নিজে একটা আর্টিকেল তৈরি করে আমাকে আবার পাঠিয়ে দেবো স্যার এমনিসি কেমন সেটাকে আমি দেখলাম তার সাথে আমার একটা নির্ভরতার সম্পর্ক তৈরি হয়েছে সে কিন্তু অন্য রেস্টুরেন্টে যেতে আলাদা হয়ে গেছে তাকে আমি এখন পার্সোনালি চিনি বাই নেম চিনি তার যোগ্যতা সম্পর্কে জানি তার লেখার পসিবিলিটি ক্যাপাবিলিটি সম্পর্কে জানি আমি তার প্রতি ডেফিনেটলি পাস যখন কোথাও কোনো রিকমেন্ডেশনের প্রশ্ন আসবে সে যখন আবেদন করবে আরো 10টা আবেদন করছে সেও আবেদন করছে অন্য 10জনকে আমি চিনি না ওকে আমি চিনি আমি তো তাকে রেফার করব আমি এটা অবৈধ বিষয় এই জন্য যে কোনো চাকরির আবেদনে কি দেওয়া লাগে সিভির মধ্যে রেফারেন্স দেওয়া লাগে রেফারেন্স করে দিতে হবে রেফারেন্স হচ্ছে যে আমি চিনি দ্যাটস ইট আর একজন টিচার আমি ফেসবুকে কি কমেন্ট করতেছি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফেসবুকে কাদের সাথে আমি কানেক্ট করছি কেউ যদি হাহা দিয়ে দেয় তো আমার আকাশ হাহা দিয়ে তো মারামারি হয়ে আহত পর্যন্ত হয়ে গেছে তাহলে একটা জাজ যদি ফেসবুক ব্যবহার করে সেটা লয়ার রাখে যে লয়ার ওই যাদের উপরে ওটা টার্গেট দিচ্ছে সেটা কিন্তু করতে দেয় সে যাদের সাথে যাদের ফ্যামিলির সাথে যুক্ত হবে যাদের সাথে যুক্ত হবে গিফট পাঠাবে লাভ পাবে ওই যাদের সাথে পার্সোনাল বন্ডিং তৈরি হবে ওই লয়ার তার সামনে গিয়ে দাঁড়াবে তখন কিন্তু এখানে বায়াস হবে সো এটার উপর একটা লেখা একটা আর্টিকেল অস্ট্রেলিয়া থেকে পাবলিশ হয়েছে জাজদের সোশ্যাল মিডিয়া ব্যবহার করা উচিত কিনা বা করলে কিভাবে করা উচিত এই আর্টিকেলটা আমি দিয়ে দেবো পার্ট অফ সিনেমা